আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য এই অধ্যায় নিয়ে আলোচনা করব। ফিনান্স ব্যাংকিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে এই অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। এই অধ্যায় সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের কয়েকটা তথ্য আমি দিতে চাই। তোমাদের হয়তোবা স্কুল থেকে পরীক্ষার জন্য জানানো হবে। তো এই পরীক্ষাটি আমরা যে অধ্যায়গুলোর উপর নিব, আমি আজকে সেই অধ্যায়গুলো তোমাদের বলে দিব। দশম শ্রেণীর যে পরীক্ষাটা আমরা করোনার যখন বন্ধ হয়ে গেল তার আগে তোমাদের একটা সাজেশন দেওয়া হয়েছিল এবং সেই সাজেশন অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটাকে আমরা প্রথম মডেল টেস্ট হিসেবে বলেছিলাম। সেইখানে তোমাদের মোটামুটি তৃতীয়, পঞ্চম, নবম এবং 13 এই চারটা অধ্যায় নিয়ে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল দশম শ্রেণী। তৃতীয়, আমি আবার বলছি, তৃতীয়, পঞ্চম, নবম এবং 13 এই চারটা অধ্যায় নিয়ে তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এই চারটা অধ্যায়ের উপরই তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে, হয়তোবা খুব দ্রুতই পরীক্ষাটা নেওয়া হবে। আশা করছি তোমরা এই অধ্যায়ের উপর পড়াশোনা করবা এবং পরীক্ষাটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা। প্রক্ষান্তরে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাস ছিল, তোমরা যে সিলেবাস পেয়েছিলে সেই সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো ছিল সেইগুলোর আলোকে তোমাদেরও পরীক্ষা হবে। নবম শ্রেণীর যে অধ্যায়গুলো নিয়ে পরীক্ষা হবে সেটা হচ্ছে প্রথম, তৃতীয়, চতুর্থ, অষ্টম, নবম এবং দশম অধ্যায়। এই কয়টা অধ্যায় নিয়ে তোমাদের পরীক্ষা হবে। আমি আবার বলছি, প্রথম, তৃতীয়, চতুর্থ, অষ্টম, নবম, দশম এই কয়টা অধ্যায় নিয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তো এই অধ্যায়গুলোর উপরই তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা হবে, রুটিন সহ তোমাদের হয়তোবা জানানো হবে। সেই হিসেবে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। এখন আমি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই তৃতীয় অধ্যায়টি দুটি অংশে ভাগ করব আমি। প্রথম অংশে, প্রথম ক্লাসে আমরা এই তৃতীয় অধ্যায়ের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যাগুলোকে আলোচনা করব। তো তোমরা অর্থের সময় মূল্য, কারণ তোমরা যখন এখন 9 অথবা 10 কিংবা যখন ইন্টারমিডিয়েটে যাবা, এই অধ্যায়টির উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত ফিনান্স ব্যাংকিং আবর্তিত হয়। তো সেহেতু তোমরা যদি এই অধ্যায়টি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, ভালোভাবে যদি করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের ফিনান্স সম্পর্কে যে বিষয়গুলো জানার আছে, বোঝার আছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তো সেহেতু তোমাদের উচিত হবে তোমরা এই অধ্যায়টা অন্তত খুব ভালোভাবে বোঝার। আমি এই অধ্যায়টি তোমাদের স্লাইডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা ক্লাসে একটু মনোযোগী হবা। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি মনোযোগ সহকারে করে থাকো তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে। তো আমরা এখন ক্লাসে চলে যাব। ক্লাসের আমি আগে বলেছি দুইটা অংশে ভাগ হবে এবং যে পরীক্ষাটা হবে নবম এবং দশম শ্রেণীর দুই পরীক্ষাতেই কিন্তু তৃতীয় অধ্যায়টি আছে। তোমরা যারা দশম শ্রেণীর মডেল টেস্টে পরীক্ষা দিবা, পরীক্ষার যে সাজেশনের উপর পরীক্ষা হবে সেখানে তৃতীয় অধ্যায় আছে এবং অর্ধবার্ষিক যে পরীক্ষা নবম শ্রেণীর দিবা সেখানেও তৃতীয় অধ্যায় আছে। সেহেতু কমন একটা অধ্যায় হওয়ার কারণে আমি আজকে অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং অধ্যায়টিকে দুটি অংশে ভাগ করব। প্রথম অংশে আমাদের তত্ত্বীয় বিষয়গুলো, থিওরিটিক্যাল বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, প্রকৃত সুদের হার নির্ণয় করতে পারবে এবং এর পদ্ধতি অনুসরণ করতে পারবে, ঋণের কিস্তি নির্ণয় করার পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে, সঞ্চয় স্কিমের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। এই অধ্যায় সম্পর্কিত কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখে নিব। যেহেতু এটা গাণিতিক সমস্যার অধ্যায়, এখানে আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় যে প্রশ্নগুলো দেখব সেগুলো সবগুলো গাণিতিক সমস্যা থাকবে। এই কারণে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেয়া আছে।
প্রশ্নগুলো এসএসসি সহ নবম দশম শ্রেণীর যে সাময়িক পরীক্ষাগুলো আছে সেগুলোতেও আসার মতো আশা করছি তোমরা গুরুত্ব সহকারে খাতায় তুলে নেবে, এবং এই উত্তরগুলো আমরা যখন পড়াশোনা শুরু করব, আমাদের পাঠগুলো যখন শুরু করব, এই উত্তরগুলো আমরা তার মধ্যেই পেয়ে যাব। প্রথমে অধ্যায়টিতে যাওয়ার আগে আমরা কিছু দৈনন্দিন জীবনে আমাদের যে খাদ্যদ্রব্যগুলো দরকার হয় সেগুলোর কিছু মূল্য দেখে নিব। এখানে দেখো 2005 সালের কিছু খাদ্যদ্রব্যের দাম দেওয়া আছে। চাল, চিকন চাল 11 টাকা কেজি, সয়াবিন তেল 36 টাকা কেজি, মসুর ডাল 14 টাকা কেজি, চিনি 28 টাকা কেজি, গরুর মাংস 56 টাকা কেজি। এই কয়েকটা জিনিস আমরা এখন বর্তমানে 2020 সালে দাম কীরকম? চাল 56 টাকা কেজি, সয়াবিন তেল 110, মসুর ডাল 65, চিনি 60 এবং গরুর মাংস 450 টাকা কেজি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু পরিমাণ মানে ওই খাদ্যদ্রব্যের পরিমাণ কেজিতে, তার মানে 1 কেজি। তাহলে 2005 সালেও 1 কেজি ছিল, 2020 সালেও আমি 1 কেজিরই দাম এখানে ধরছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2005 সালে যে জিনিসটার 11 টাকা দাম ছিল, চাল ছিল 11 টাকা কেজি, আমি সমপরিমাণ জিনিস বর্তমানে কেনার জন্য আমার ব্যবহার করতে হচ্ছে 56 টাকা। তার মানে আমার অতিরিক্ত 45 টাকা এখানে ব্যবহার করতে হচ্ছে। এই যে অতিরিক্ত 45 টাকা আমি ব্যবহার করলাম, তার মানে কি আমার টাকার পরিমাণটা বেড়ে গেছে। টাকার পরিমাণটা বেড়ে গেছে। টাকার পরিমাণ বেড়ে যাওয়া মানে হচ্ছে টাকার মূল্যটা কমে যাওয়া। যেমন আমি আগে 11 টাকা ব্যয় করে যে দ্রব্যটা কিনতাম 2005 সালে, আমি সমপরিমাণ জিনিসই আমি এখন বর্তমানে কিনি, কিন্তু আমার ব্যয় করতে হচ্ছে 56 টাকা। তার মানে বেশি টাকা দিতে হচ্ছে। তার মানে অর্থের মূল্যটা, ভ্যালুটা কমে গেছে, বিধায় আমার অর্থের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে অর্থের মূল্য কমে যাওয়ার জন্য, মানে অর্থের ভ্যালুটা কমে যাওয়ার জন্য আমার অর্থের পরিমাণটা, টাকার প্রাইসটা আমার বেড়ে গেছে। এটাকে আমরা বলবো অর্থের সময় মূল্য। যেমন 2005 সালের 11 টাকা বর্তমানে কত টাকা হয়ে গেছে? 56 টাকা হয়ে গেছে। তার মানে আমি বর্তমানে যে টাকাটা রাখতে চাই, ধরো আমি কোনো ব্যাংকে টাকা রাখতে চাই, সেই টাকাটা আজ থেকে 15 বছর পর কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? আমরা পরবর্তী যে পার্টগুলো আছে সেই পার্টে আমরা এই জিনিসটা আরও ক্লিয়ার হব। কিন্তু বর্তমানে তোমাদের এই একটা মোটামুটি একটা ধারণা রাখো যে আমি 2005 সালে যে জিনিসটা যে দামে কিনেছিলাম, সেই জিনিসটার দাম কিন্তু বর্তমানে একরকম নেই। বর্তমান প্রেক্ষাপটে এই যে করোনার সময় আমাদের দেখা যাবে অনেক কিছু দ্রব্য কিন্তু বেড়ে যাবে। তো সব কিছুই কিন্তু এই যে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানির উপর কিন্তু অনেক ডিপেন্ড করে, এবং কোন জিনিসটার উপর ডিপেন্ড করে, নির্ভর করে, সেই জিনিসগুলো আমরা পরবর্তী পাঠে আরও বিস্তারিত জানবো। তবে এখানে যে জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করবা যে দাম আর মান এক না, প্রাইস আর ভ্যালু এক না। প্রাইস যখন বৃদ্ধি পাবে, ভ্যালুটা তখন কমে যাবে, আবার প্রাইসটা যখন কমবে, ভ্যালুটা তখন বাড়বে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। এখানে দেখো চিত্র দ্বারা কিন্তু ওই আমি যে জিনিসটা বললাম সেটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তোমার যদি অর্থ বা প্রাইসটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ভ্যালুটা তোমার নিম্নমুখী হবে। তাহলে এখানে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারলাম? যে মূল্য বা ভ্যালু যদি কমে, তাহলে ভ্যালু যদি কমে যায়, সেক্ষেত্রে মূল্য বা প্রাইসটা বেড়ে যাবে। এর বিপরীতে হতে পারে, যদি মূল্যটা কমে যায়, মানে প্রাইসটা কমে যায়, ভ্যালুটা বাড়বে। তখন মূল্য আর অর্থ এক নয়। মূল্য বলতে আমরা যে ওটার পরিমাণটা বোঝাই, যে পরিমাণটা কীরকম। পরিমাণ মানে ওটার যে, এখন আমরা সময়ের সাথে অর্থের যে সম্পর্কটা, এটা বোঝার চেষ্টা করব। দেখো এখানে 2030 সালের একটা উপরে দেখো দেয়া আছে, নিচ থেকে লোকজন উঠতেছে। তাহলে আমি যদি 2030 সালে পৌঁছাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে টাকার কয়েনগুলো আছে, এই টাকার কয়েনগুলো দিয়ে 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 কিন্তু আমার উপরে উঠতে হবে। তার মানে কি টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। বর্তমান সময় থেকে তুমি যদি 2030 সালে যেতে চাও, তাহলে আমার কি করতে হবে? সেখানে পৌঁছানোর জন্য এই যে কয়েনগুলো, টাকাগুলো যেগুলো আছে, এইগুলো আমার একটার উপর আরেকটা দিয়ে উঁচু করতে 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 সামনে যাইতে হবে। তার মানে কি আমি বর্তমানের টাকাটা আস্তে আস্তে বাড়াতেই কিন্তু আমি 2030 সালে পৌঁছাবো। তার মানে বর্তমানের টাকাটা ভবিষ্যতে অবশ্যই বাড়ে। চিত্রটি থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারি যে তুমি যদি 2030 সালে পৌঁছাতে চাও, তাহলে বর্তমান সময় থেকে ওই সালে পৌঁছানোর জন্য তোমার টাকা কয়েন দিয়ে দিয়ে উঁচু করে নিয়ে ওই জায়গাতে পৌঁছাতে হবে। আর টাকার কয়েন তুমি যখন দিতে থাকবা, তখন তার মানে অবশ্যই সেটার পরিমাণটা বাড়তে থাকবে। এটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বর্তমান থেকে ভবিষ্যৎ মূল্যে যেতে মূল্যের তারতম্য হবে, মানে বেশি হবে। ভবিষ্যৎ মূল্যে যেতে অর্থের বেশি ব্যবহার পড়বে, অর্থ বেশি মানেই মূল্য কমে যাওয়া।
এর আগে যেটা বললাম যে যখন আমি অর্থ বেশি ব্যয় করব, তার মানে কি ওই জিনিসটার মূল্য কমে গেছে। প্রাইসটা যদি বেশি দিতে হয়, বুঝতে হবে ভ্যালুটা আমার কমে গেছে। এখন আমরা কিছু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব যে অর্থের মূল্য কী। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়। তারপর নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা হয় তাকেই অর্থের মূল্য বলা হয়। যেমন ধরো 1 কেজি চাল আমি কিনেছিলাম 2005 সালে 11 টাকা, এখন সেটা 2020 সালে 56 টাকা। তার মানে এটাই হচ্ছে আমার মূল্য। আমি যে পরিমাণ সেবা কিনলাম, কি পরিমাণ কিনলাম, 1 কেজি কিনলাম, তাহলে 1 কেজির দাম কত, মূল্য কত, 1 কেজির দাম হচ্ছে 11 টাকা, বা এখন বর্তমানে সেটা 56 টাকা। তাহলে এটাই হচ্ছে তার দাম। অর্থের সময় মূল্য কী? অর্থের সময় মূল্য, যেটা আমরা বলছি টাইম ভ্যালু অফ মানি, বর্তমানে প্রাপ্ত নগদ অর্থ বিলম্বে পাওয়া নগদ অর্থের চেয়ে বেশি মূল্যবান হওয়ার কারণকে অর্থের সময় মূল্য বোঝায়। তার মানে বর্তমানের টাকাটা আমি ভবিষ্যতে বেশি পাবো, যেটা পাওয়ার যে সম্ভাবনা। যেমন এর আগের চিত্রতে আমরা দেখলাম যে বর্তমানের টাকার থেকে আমি যদি 2030 সালের টাকা যেতে চাই, তাহলে আস্তে আস্তে কিন্তু ওই টাকাটা বাড়াতে হবে। তাহলে এই যে বাড়বে, এইটাকেই আমরা বলবো হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। অর্থের বর্তমান মূল্য বলতে কি বোঝায়? ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে অর্থের বর্তমান মূল্য বোঝায়। তার মানে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের, আমি আজ থেকে 10 বছর পরে একটা টাকা নিব, সেই টাকা ধরো 10,000 টাকা, কিন্তু বর্তমানে আমার সেই জন্য রাখতে হবে 7,000 টাকা। তাহলে এই যে ভবিষ্যতে পাবো 10,000 টাকা, তাহলে বর্তমানে আমার রাখতে হচ্ছে সেই 10,000 টাকা পাওয়ার জন্য 7,000 টাকা। তাহলে এই 7,000 টাকাটাই হচ্ছে আমার অর্থের বর্তমান মূল্য। আর ভবিষ্যৎ মূল্য কি? বর্তমানের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে নগদ অর্থ পাওয়া যাবে তাকেই অর্থের ভবিষ্যৎ মূল্য বলে। তাহলে আমি বর্তমানে কিছু টাকা বিনিয়োগ করতে চাই, আমি যখন টাকা বিনিয়োগ করব আমি লাভের আশায় করব, কিন্তু আমি আজকে 7,000 টাকা রাখলাম, তাহলে আজ থেকে 5 বছর পরে আমার ওই টাকাটা যদি 7,000 টাকাই থাকে, তাহলে তো সেইখানে টাকা বিনিয়োগ করার কোনো মানে হয় না। কারণ আমি বিনিয়োগ করব কোনো টাকায়, কোনো জায়গায় টাকাটা লাগাবো, সেটা লাগানোর কারণটাই হচ্ছে আমার যাতে আমি সেখান থেকে কিছু লাভবান হই, লাভ পাই। কিন্তু আমি যদি লাভ না পাই, অতিরিক্ত কিছু টাকা আমি ওখান থেকে আয় না করতে পারি, তাহলে কিন্তু ওখানে টাকা আমি রাখবো না। তো এই যে বর্তমানে 7,000 টাকা কিছু লাভের সাথে যুক্ত হতে হতে একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সময় পর্যন্ত ওই টাকাটা বাড়তে থাকবে। এই যে টাকাটা বাড়বে, বাড়ার পরে যে টাকাটা দাঁড়াবে, মোট পরিমাণটা দাঁড়াবে, সেটাকে আমরা বলবো অর্থের ভবিষ্যৎ মূল্য। ধরো তুমি ঈদের দিন তোমার মামা তোমাকে ঈদ সালামি দিতে চাচ্ছে, তোমাকে 2 রকম অপশন দিয়েছে। বলছে তুই যদি আজকে টাকা নিস তাহলে তোকে 100 টাকা দিব, তুই যদি আগামীকালও নিস তাও তোকে 100 টাকা দিব। তুমি কি করবে? আজকেই নিবে 100 টাকা না কাল নিবে? তুমি নিশ্চয়ই, মানে এটা কিন্তু সবাই বলবে যে বাকির নাম ফাঁকি, সেই তো আমি আজকেই নিব, তাই তো 100 টাকা আমি যেটা নিব সেটা আজকেই নিব। তুমি এই যে তুমি গতকাল আগামীকাল নিলেও তোমার সমস্যা ছিল না, কিন্তু তুমি আজকে কেন নিলে? কেন তুমি আজকে 100 টাকা নিলে? কারণ হচ্ছে কি, আমরা বর্তমান সময়টাকে বেশি প্রাধান্য দিই, যে আগামীকাল যদি আমি টাকাটা না পাই, মামা যদি না থাকে, এরকম অনেক সম্ভাবনা থাকে। সেই কারণে আমি কি করলাম, অগ্রাধিকার দিলাম। অগ্রাধিকার দেওয়া মানে কি, গুরুত্ব দেওয়া, যে আজকেরটাকে আমি গুরুত্ব দিলাম, আজকের সময়টাকে আমি বেছে নিলাম, যে আমি আগামীকাল নাও পেতে পারি। তো এটাকেই আমরা বলি হচ্ছে টাইম প্রিফারেন্স ফর মানি। তার মানে অগ্রাধিকার দেওয়া, অর্থের সময় অগ্রাধিকার দেওয়া। এই অগ্রাধিকারটা আমরা কেন দিই? অনিশ্চয়তা। ওই যে বললাম যে তোমার মামা থাকতেও পারে বা নাও থাকতে পারে, তুমি টাকাটা যদি আজকেই নিয়ে নাও তাহলে কিন্তু তোমার জন্য এই অনিশ্চয়তা আর থাকলো না। কিন্তু তুমি যদি আগামীকাল নাও, সেক্ষেত্রে দেখা যাবে যে মামা হয়তো কোনো কাজে বাইরে চলে গেল, তোমাকে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা দেওয়ার তার আর মনে থাকলো না। তার মানে কি, তুমি একটা অনিশ্চয়তার মধ্যে থাকো। তো সেই অনিশ্চয়তা যাতে না থাকে, সেই জন্য তুমি টাকাটা কিন্তু আজকের টাকাটাই তুমি নেওয়ার চেষ্টা করবা, আজকেই টাকাটা নেওয়ার চেষ্টা করবা, কারণ ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। তারপরে কি, ভোগ অধিকার। তুমি আজকে যদি টাকাটা নাও, সেক্ষেত্রে তুমি ওই টাকাটা কিন্তু আজকেই ব্যবহার করতে পারবা। সে ধরো তুমি চটপটি খাবা, ফুচকা খাবা, তো সেইটা খাইতে গেলে তো টাকার প্রয়োজন। তাহলে তোমার কাছে যদি আজকে টাকাটা থাকে, তুমি আজকেই কিন্তু সেটা ভোগ করতে পারতেছো, মানে আজকে ওই টাকাটা ব্যবহার নিশ্চিত করতে পারতেছো। কিন্তু তোমার কাছে যদি আগামীকাল ওই টাকাটা নাও, তোমার ওই চটপটি কিংবা ফুচকা খাওয়াটাও কিন্তু আগামীকাল চলে যাবে। তো সেহেতু তুমি আজকে, যেহেতু তোমার দরকার, আজকেই তুমি
চাইবা যে আজকেই আমি খাওয়া দাওয়া করবো, সেক্ষেত্রে কিন্তু তুমি নিজের চাওয়া ভোগটাকে বেশি প্রাধান্য দিলে, এবং এই কারণেই কিন্তু তুমি বর্তমানের টাকাটাই বেশি চাবা। এরপর কি বিনিয়োগ সুযোগ, তুমি যদি আজকে টাকা পাও তাহলে আজকেই টাকাটা কোথাও, যদি তোমার ইচ্ছা হয় যে আমি এই টাকাটা কাউকে ধার দিব, কোথাও বিনিয়োগ করব, তাহলে কিন্তু তোমার আজকেই তুমি টাকাটা বিনিয়োগ বা ধার যেটাই বলো দিতে পারতেছো। কিন্তু তুমি যদি আজকে টাকাটা না নিতা, আগামীকাল নেওয়ার কথা ভাবতা, সেক্ষেত্রে আগামীকাল যদি টাকা না পেতে তাহলে কিন্তু তুমি বিনিয়োগ করার সুযোগ পেতে না। দেখা গেলো আগামীকাল তোমার মামা থাকলো না, তুমি টাকাও পাবা না, তুমি কাউকে টাকাটা ধারও দিতে পারবা না বা বিনিয়োগও করতে পারবে না। তার মানে বর্তমানে টাকাটা তুমি নেওয়ার সাথে সাথে যখনই তোমার কাছে টাকাটা চলে আসবে, তুমি কিন্তু সেই টাকাটা বিনিয়োগ করার সুযোগ পাচ্ছ। তো এই কারণেও কিন্তু তুমি সবসময় চিন্তা করবা যে আমার আজকেই টাকাটা দরকার, মানে আজকের টাকাটাই দরকার, বর্তমানের টাকাটাই তুমি নেওয়ার চেষ্টা করবা বেশি। এরপরে কি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিটা কি জিনিস আমরা এর পরের পাঠে আরও বিস্তারিত জানবো, কারণ এই মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনটা আমাদের জানা খুবই দরকার। অর্থের সময় মূল্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন সম্পর্কে একটু ধারণা রাখা খুবই জরুরি। তো মুদ্রাস্ফীতি বলতে আমরা বুঝি কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকেই মুদ্রাস্ফীতি বলে। তার মানে তোমার কোনো দ্রব্য বা সেবা, কোনো একটা দ্রব্যের জিনিস মূল্যটা বেড়ে যাওয়াকে, তাকে আমরা বলবো হচ্ছে মুদ্রাস্ফীতি। আগে বলেছিলাম যে আমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনটা নিয়ে একটু আলোচনা করব, যেহেতু তোমাদের নবম দশম শ্রেণীতে বিষয়টি নিয়ে অত বিস্তারিত আলোচনা নেই, তবে সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে একটু মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া। কারণ যখন তোমরা অনার্স বা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যাবা, তখন সেক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস তোমাদের খুব প্রয়োজন হবে। যেহেতু আমি বলেছিলাম ফিন্যান্সটা আসলে কিন্তু আমাদের থিওরিটিক্যাল চিন্তা না করতে পারলে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সঠিকভাবে সমাধান করতে পারবো না। তো সেই জন্য আমাদের থিওরিটিক্যাল বা তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কেও কিন্তু ভালো ধারণা রাখতে হবে। তো আমরা মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি? মুদ্রাস্ফীতি আমরা যদি সংজ্ঞায় যাওয়ার আগে একটু চিন্তা করো, খুব সাধারণভাবে চিন্তা করো যে ধরো কোনো বাজারে তোমার টাকার প্রয়োজন, তুমি একটা চকলেট কিনতে চাও, তো চকলেটটার দাম হচ্ছে 10 টাকা, কিন্তু তোমার কাছে আছে 20 টাকা। তো তোমারকে কেউ শর্ত দিয়েছে যে তুমি যদি কিনতে চাও তাহলে তোমাকে ওই টাকা পুরোটাই ব্যবহার করতে হবে। তাহলে জিনিস তুমি কিনবা চকলেট, একটা চকলেটই আছে, তোমাকে শর্ত দিয়ে দিয়েছে যে তোমার টাকার ব্যবহারও তোমার সবগুলোই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমার কি করতে হবে, তখন ওই চকলেটের দামটা কিন্তু আর 10 টাকা থাকবে না। তোমার যেহেতু টাকা পুরোটাই ব্যবহার করতে হচ্ছে, তখন তোমার ওই চকলেটের দামটা কি হয়ে যাবে, 20 টাকাতে রূপান্তরিত হবে, কারণ তোমার ব্যয় করতে হবে, তো পুরো টাকা তোমাকে ব্যয় করেই ওটা কিনতে হবে। তো সেক্ষেত্রে দাম 10 টাকা হওয়া সত্ত্বেও তোমার কাছে বেশি টাকা থাকার কারণে কিন্তু কি হয়ে যাচ্ছে, ওই জিনিসটার দাম তখন বৃদ্ধি পাবে। 10 টাকার চকলেট তুমি তখন সেটা দেখে তোমার কিনতে হচ্ছে কত টাকা দিয়ে, 20 টাকা দিয়ে। তো এই যে টাকার পরিমাণটা বেড়ে গেল, তার মানে কি পরিমাণটা বেড়ে গেল কিসের জন্য, ওই দ্রব্যমূল্যের জন্য না তোমার কাছে টাকা বেশি আছে সেই জন্য? অবশ্যই তোমার কাছে টাকার পরিমাণটা বেশি আছে বিধায় ওই জিনিসটার, ওই চকলেটের দামটা কিন্তু বৃদ্ধি পেল। তোমার কাছে টাকা যদি বেশি না থাকতো তাহলে কিন্তু ওই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেত না। তার মানে কি অর্থের যোগানটা যদি বেড়ে যায়, অর্থের যোগান বেড়ে যাওয়ার ফলে পণ্য দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ার যে ঘটনা, সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তাহলে অর্থের যোগান যখন বৃদ্ধি পাবে এবং অর্থের যোগান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পণ্য দ্রব্যের বা সেবা মূল্যের যে দ্রব্যের যে বৃদ্ধি হবে, সেটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। একটু সংজ্ঞাটা দেখে নিই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বেড়ে গেলে, তার মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাথে উৎপাদন বৃদ্ধি না পেলে, ওই যে চকলেটের কথা বললাম, চকলেট যদি ওখানে 2টা থাকতো তাহলে কিন্তু তুমি 10 আর 10-এ ওই 10 আর 10 দিয়ে কিনে 2টা চকলেট কিনতে পারতাম, 20 টাকা যেহেতু তোমার কাছে ছিল। কিন্তু উৎপাদন কিন্তু বৃদ্ধি পায়নি, চকলেট তোমার কাছে একটাই ছিল, এবং টাকা যেহেতু তোমার কাছে 20 টাকা ছিল এবং এই 20 টাকাটাই তোমার ব্যবহার করতে হবে, সেহেতু ওই দ্রব্যের কিন্তু চকলেটের দাম কিন্তু 20 টাকাতে রূপান্তরিত হয়ে গেল। তো সেটা এখানেই বলা আছে যে উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বেড়ে গেলে এবং উৎপাদন না বাড়লে দ্রব্য সামগ্রীর যোগান কমে যায়, ফলে অর্থের যোগান বেশি থাকে। এই জন্য অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এই প্রবণতাকেই বলে হচ্ছে তোমার, আমরা যেটাকে বলে হচ্ছে
মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তার মানে অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া প্রবণতাকেই আমরা বলবো হচ্ছে মুদ্রাস্ফীতি। যেমন অর্থ 20 টাকা দিয়ে তুমি একটা চকলেটই কিনতে পারলা, যদি উৎপাদন ওখানে ঠিক বেশি থাকতো, 2টা চকলেট থাকতো, তাহলে কিন্তু 10 20 টাকা দিয়ে 2টা চকলেট, তাহলে আমার কিন্তু ওই দ্রব্যের মূল্যটা বৃদ্ধি পেত না, দ্রব্যের মূল্য বৃদ্ধি পেত না যদি আমার উৎপাদন ঠিক থাকতো এবং উৎপাদনের সাথে সাথে আমার চাহিদা, টাকার যোগান যদি ঠিক থাকতো। আমি টাকার যোগান বৃদ্ধি করছি কিন্তু আমার দেখা গেল আমার উৎপাদন বাড়েনি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু মূল্য দাম বেড়ে যাবে। যেমন অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশ তো সরকার ইচ্ছে করলে টাকা ছাপাইতে পারে, অনেকগুলো টাকা ছাপাবে, সবাইকে টাকা দিয়ে রাখবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। যেহেতু বাংলাদেশ সরকার টাকা ছাপানো আছে বা টাকা তৈরি করে, সবার কাছে বিলি বন্টন করে, তো যে অভাবী মানুষ আছে তাকে নতুন করে টাকা ছাপাই দিয়ে দিবে, সমস্যা কি? তো সমস্যা কিন্তু এই যে মুদ্রাস্ফীতি। কারণ টাকা শুধু ছাপাইলেই হবে না, টাকা শুধু বাজারে ছাড়লেই হবে না, সেই টাকার সাথে সম্পর্ক রেখে কিন্তু তোমার উৎপাদনও ঠিক রাখতে হবে। দেখা গেল বাজারে উৎপাদন হচ্ছে না কিন্তু তুমি টাকা বারবার ছাড়তেছো, তাহলে কি হবে? ওই উৎপাদিত পণ্য যেহেতু কমে যাচ্ছে ওই তোমার টাকার যোগানের থেকে, সেহেতু কি হয়ে যাবে? তখন ওই দ্রব্যের মূল্যের দাম বৃদ্ধি পাবে। যদি যোগানের তুলনায় উৎপাদন কম হয়, সেক্ষেত্রে ওই উৎপাদিত পণ্যের তখন মূল্য বৃদ্ধি পেয়ে যাবে। তো আমি ইচ্ছা করলেই কিন্তু টাকা বারবার ছাপাতে পারবো না, বাংলাদেশ ব্যাংক কিন্তু ইচ্ছা করলে বাজারে টাকা ছাড়তে পারবে না। কারণ বাজারে যদি সে টাকা ছাড়ে, সেক্ষেত্রে তার চিন্তা করতে হবে তার উৎপাদনের ক্ষমতা কেমন, উৎপাদন পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে কিনা। তো যদি উৎপাদন পরিমাণ বৃদ্ধি না পেয়ে টাকা ব্যাংক থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে যদি বাজারে ছাড়া হয়, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা দেবে। এবং একটা দেশের জন্য মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন দুইটাই খারাপ। অর্থনীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন দুইটাই খারাপ প্রভাব ফেলে। তো সেই জন্য বাংলাদেশ ব্যাংক সবসময় কাজ করে কি নিয়ে, যে একটা স্থিতিশীল পর্যায়ে রাখা, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনটা একটা স্থিতিশীল পর্যায়ে রাখা। তো আমরা এবার দেখবো ডিফ্লেশন বা হচ্ছে মুদ্রা সংকোচনটা কি। আমরা যেহেতু মুদ্রাস্ফীতি কি বললাম, যে উৎপাদনের তুলনায় যদি অর্থের যোগান বেড়ে যায়, সেটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। ঠিক অপোজিট, বিপরীতটাই হচ্ছে আমাদের মুদ্রা সংকোচন। যদি অর্থের যোগান কমে যায়, উৎপাদন বেড়ে যায়, অর্থের যোগান কমে যায়, উৎপাদন যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তৈরি হবে আমার ডিফ্লেশন। এবং এই ডিফ্লেশন কিভাবে ক্ষতি করে, আমি দেখা গেল যে আমি টাকা বিনিয়োগ করে আমি অনেক দ্রব্য উৎপাদন করলাম, আমার উৎপাদন খরচ অনেক বেড়ে গেল, কিন্তু আমার কি হয়ে গেল, টাকার পরিমাণ বাজারে কম। তখন আমার কি হবে, উৎপাদিত দ্রব্যটা অধিক হারে বিক্রি করতে হবে, কিন্তু তার দাম হবে কম দামে আমার বিক্রি করতে হবে। তাহলে যে উৎপাদন করলো তার কিন্তু ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে। তো তার ক্ষতি হওয়া মানে হচ্ছে তার ইফেক্টটা আলটিমেট সব জায়গাতেই পড়বে। তো সেই জন্য মুদ্রা সংকোচন যেমন আমরা চাই না, মুদ্রাস্ফীতিও আমরা চাবো না। অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন অর্থনীতিবিদদের কাজই হচ্ছে এই দুটা জিনিসটাকে একটা ব্যালেন্স ওয়েতে রাখা। এবং এই দুটা যদি আমার ঠিকঠাক মতো থাকে, অর্থনীতি আমার তাহলে খুব ভালোভাবে চলবে। যেমন বর্তমানে যে করোনার একটা প্রাদুর্ভাব এখানে বাংলাদেশে দেখা যাচ্ছে, যে কলকারখানা চলছে না, দেখা যাচ্ছে যে আমাদের খরচগুলো বৃদ্ধি পাচ্ছে, আমাদের উৎপাদন কমে গেছে, এই যে জিনিসের দাম যে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু পুরাটাই হচ্ছে আমাদের মুদ্রা সংকোচনের বা হচ্ছে মুদ্রাস্ফীতির একটা অংশ। কিন্তু যদি আমি ওইভাবে চিন্তা করি, তোমার চালের দাম হঠাৎ করে বেড়ে গেল, কেন বেড়ে গেল? উৎপাদন কমে গেছে। টাকা কিন্তু তোমার কাছে আছে কিন্তু উৎপাদন তো হচ্ছে না, তার মানে ওই টাকাটা তুমি ব্যবহার করতে চাচ্ছ কিন্তু তোমার উৎপাদন বাড়েনি, ফলে কি হচ্ছে, চালের দামটা কমে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে শাকসবজি এগুলো আমরা খবরে দেখতেছি যে পচে যাচ্ছে, দাম পাচ্ছে না কৃষক। কেন পাচ্ছে না? যে উৎপাদন এমন পরিমাণে করছে, সেটা সারা দেশে ডিস্ট্রিবিউট করা সম্ভব হচ্ছে না। ওই এলাকাতে, যে এলাকাতে শাকসবজি চাষ করা হচ্ছে, সেই এলাকায় অতটুকু চাহিদা নাই। তাহলে চাহিদা না থাকার কারণে কি হচ্ছে, যে ওইগুলা বিক্রি হচ্ছে না। যেহেতু টাকা আছে কিন্তু সেটা নেওয়ার মতো লোক নাই, উৎপাদন বাড়ছে ওখানে আবার টাকা নাই, লোক নাই, সেই জন্য ওই জিনিসটার আবার দাম কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন। এক কথায় বলা চলে যে যখন আমার চাহিদার তুলনায় যোগান বাড়বে, অর্থের যোগান বৃদ্ধি পাবে উৎপাদনের তুলনায়, উৎপাদনের থেকে অর্থের যোগান বেড়ে যাবে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এবং যখন চাহিদার তুলনায় অর্থের পরিমাণ, যোগানটা কমে যাবে কিন্তু উৎপাদন বেড়ে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মুদ্রা সংকোচন। আশা করছি একটু হলেও বোঝাতে পেরেছি এবং বুঝতে পেরেছ।
এরপর আমরা যে বিষয়গুলো একটু আলোচনা করব, যেগুলো এই অর্থের সময় মূল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন সুযোগ ব্যয়, যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট। তো এই সুযোগ ব্যয়টা কী জিনিস, এখানে দেখো একটা সংজ্ঞা দেওয়া আছে যে যখন কোনো প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, এটিকেই বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। ধরো এই জিনিসটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়, কারণ এই সুযোগ ব্যয়টা বা অপরচুনিটি কস্টটা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দরকার হবে। কারণ একই সাথে আমাদের 2-3টা প্রকল্প নিয়ে আমরা কাজ করবো, তো সব প্রকল্প তো আমরা নিতে পারবো না, আমরা কিন্তু তুলনা করে নিব যে কোনটা নিলে আমার জন্য ভালো হবে, কোনটা নিলে আমার জন্য লাভবান আমি বেশি হব। এখানে 3-4টা প্রকল্প থাকবে, কিন্তু 3-4টা জায়গায় টাকা বিনিয়োগ করার উপায় থাকবে। এখন আমি কোন উপায়ে বা কোন মাধ্যমে টাকাটা বিনিয়োগ করব সেটা আমার ঠিক করতে হবে। তো সেই কারণে সুযোগ ব্যয়টা আমার বোঝা খুবই দরকার। তো সুযোগ ব্যয় মানে কি? সুযোগ ব্যয় মানে হচ্ছে একটি প্রকল্প গ্রহণ করতে গেলে আরেকটা প্রকল্প ত্যাগ করা। যেমন ধরো তোমার কাছে 2টা অপশন আছে, তুমি আইসক্রিমও খেতে পারো, তুমি বিরিয়ানিও খেতে পারো, কিন্তু যে কোনো একটা তোমার খেতে হবে। তার মানে তুমি যদি বিরিয়ানি খেতে চাও তাহলে আইসক্রিম খেতে পারবে না, বা আইসক্রিম যদি খেতে চাও তাহলে বিরিয়ানি খেতে পারবে না। তাহলে তুমি যেটা ছেড়ে দিচ্ছ, আইসক্রিম খাওয়া হয়তো বা বিরিয়ানি তুমি খাবা না, তাহলে এই যে বিরিয়ানিটা তুমি খাবা না, এটা ছেড়ে দিলা, এটা কি আমরা বলবো হচ্ছে সুযোগ ব্যয়। তো আরও বিস্তারিত আমরা পরবর্তী অধ্যায়ে সুযোগ ব্যয় সম্পর্কে আরও জানতে পারবো। ঋণ গ্রহণের সিদ্ধান্ত। আচ্ছা, অর্থের সময় মূল্যের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঋণ গ্রহণের সিদ্ধান্ত। তুমি যে ঋণটা নিবা, তুমি ঋণ নিবা, সেক্ষেত্রে তুমি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে তোমার খরচটা, ব্যয়টা কম হবে, সেইটা নির্ণয় করার জন্য কিন্তু অর্থের সময় মূল্যের গুরুত্ব সর্বাধিক। কারণ সুযোগ ব্যয় আমরা কী করলাম, কোথায় বিনিয়োগ করব সেটার জন্য আমার গুরুত্ব। আর ঋণ গ্রহণের কি হচ্ছে যে আমি ঋণ কোথায় থেকে ঋণ গ্রহণ করব, টাকা নিব কোন জায়গার থেকে। আমার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে আমার বহিস্থ তহবিল থেকে অর্থ সংগ্রহ করা লাগতেই পারে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আমার টাকা নেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমি কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা নিলে আমার জন্য লাভবান হব, আমার খরচটা কম হবে, সেইটা কিন্তু আমি অর্থের সময় মূল্য থেকে নির্ধারণ করতে পারবো। সেই কারণে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অর্থের সময় মূল্যের গুরুত্ব আছে। এরপরে কি আছে, বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। আমি যেখানে টাকাটা বিনিয়োগ করলাম সেটা আমার, সেখান থেকে আমি আদৌ লাভবান হব কিনা, আমার লাভ আসবে কিনা, সেইটা কিন্তু আমি মূল্যায়ন করতে পারি, প্রকল্পটা মূল্যায়ন করতে পারি অর্থের সময় মূল্যের মাধ্যমে। যেমন এখানে বলা আছে, বিনিয়োগ প্রকল্পের দীর্ঘমেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করা হয়, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য এক নয়। তার মানে কি, আমি আজকে যদি 7,000 টাকা রাখি, আজ থেকে 3 বছর পর আমি সেই টাকাটা হয়তো বা 10,000 টাকা পাচ্ছি। তার মানে এখনকার মূল্য আর ভবিষ্যতের মূল্য এক হবে না। বর্তমান মূল্য নির্ণয় হলে অর্থের সময় মূল্যের একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে বর্তমান মূল্য নির্ণয় হলো অর্থের সময় মূল্যের একটি গুরুত্বপূর্ণ কৌশল। তাহলে এই বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন অর্থের সময় মূল্যটা আমরা নির্ণয় করতে পারবো। এরপর কি, প্রবৃদ্ধির হার নির্ণয়। প্রবৃদ্ধির হার নির্ণয় মানে কি, যে বিক্রয় আমার কি পরিমাণ বাড়তে পারে। আমি একটা কোনো প্রকল্প বাস্তবায়ন করছি, যে প্রকল্প হচ্ছে বিক্রয়ের একটা ব্যাপার আছে, একটা প্রকল্প আছে, সেই ক্ষেত্রে আমার বিক্রয় কি পরিমাণ বাড়বে, আমার লাভের পরিমাণ কীরকম বাড়বে, কারণ বিক্রয় বৃদ্ধি হওয়া মানে বেশি হওয়া মানে লাভের পরিমাণ বাড়া। তো এইটা নির্ণয় করতে গেলেও আমার অর্থের সময় মূল্যের দরকার আছে। তো এখানে মোটামুটি এই 4টা কারণে আমার অর্থের সময় মূল্যের গুরুত্ব সর্বাধিক। এরপরে আমরা যেগুলো এখন পর্যন্ত আমরা শিখলাম সবগুলোই ছিল হচ্ছে তাত্ত্বিক বিষয়গুলো। অর্থের সময় মূল্য সম্পর্কে আলোচনা করতে গেলে এই জিনিসগুলো আমাদের খুবই দরকার। এরপর আসি হচ্ছে গাণিতিক সমস্যার শুরুতে। তো গাণিতিক সমস্যার শুরুতে আমাদের যে জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা রাখা দরকার সেটা হচ্ছে এই আমরা যে অঙ্কগুলো করব, গাণিতিক সমস্যাগুলো করব, সমাধান করব, সেইগুলো আসলে 2টা পদ্ধতিতে আমরা অঙ্কের সমাধান করব। একটাকে বলে হচ্ছে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং, আরেকটাকে বলে হচ্ছে ডিসকাউন্টিং বা বাট্টাকরণ পদ্ধতি। তো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি মানে কি, চক্রবৃদ্ধি আমরা ক্লাস 8-এ কিন্তু অঙ্ক করেছিলাম যে চক্রবৃদ্ধি অঙ্ক কিছু ছিল, যে টাকার পরিমাণ বছরে বছর বা মাসে মাসে দ্বিগুণ 4 গুণ এরকম বাড়তে থাকে। তো চক্রবৃদ্ধিটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটা প্রক্রিয়া। যেহেতু আমরা অর্থের সময় মূল্যের 2টা জিনিস বের করবো, একটা বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আমি বর্তমানে কত টাকা রাখলে ভবিষ্যতে
এই পরিমাণ টাকা পাবো সেটা বের করি, আবার ভবিষ্যতে এত টাকা আমি পেতে চাই, সেই টাকা পাওয়ার জন্য বর্তমানে আমার কত টাকা রাখতে হবে এইটাও আমি জানতে চাই। তার মানে আমি দুইটা ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে আমি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যটা জানতে চাই। তো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে প্রক্রিয়াটাকে সেটাকে আমরা বলবো হচ্ছে চক্রবৃদ্ধি। কারণ বর্তমানে যে টাকাটা আমি রাখবো ভবিষ্যতে অবশ্যই সেটা বেশি নেওয়ার আমার ইচ্ছা থাকবে, তাছাড়া তো আমি টাকা রাখবো না। কারণ বর্তমানে আমার রাখার উদ্দেশ্য হচ্ছে আমি ভবিষ্যতে যাতে টাকা বেশি পাই। কারণ ওই যে তোমরা প্রথমে কিন্তু দেখেছিলে যে 11 টাকা 2005 সালে আমরা চাল কিনেছিলাম 11 টাকাতে, সেটা বর্তমানে দাম হয়ে গেছে 56 টাকা। তার মানে কি হচ্ছে, সময়ের আবর্তনে কিন্তু জিনিসটার ওই টাকার পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। তো আমি যদি কোথাও টাকা বিনিয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু আমার ওই রকম পরিমাণ টাকা বাড়তেই হবে। তো বাড়তে গেলে এটা কত বাড়বে সেটা নির্ণয় করার যে সূত্রটা বা যে অঙ্কটা সেটাকে আমরা বলবো হচ্ছে চক্রবৃদ্ধি। তো এখানে বলা আছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটি প্রক্রিয়া যেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ডিং, এবং এখানে সুদ আসলের উপর সুদ হিসাব করা যায়। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধিকরণ জড়িত। দেখো এখানে চিত্রতে কিন্তু দেওয়া আছে প্রথমে 1টা, তারপর 2টা, তারপর 4টা, তারপর 16টা, এরকম করে কি হচ্ছে সবসময় বাড়ছে, কিন্তু চক্রবৃদ্ধি আকারে বারবার বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, আমি যদি এইভাবে টাকাটা আমি আজকে যদি 1 টাকা রাখি তাহলে আমার দেখা যাচ্ছে কিন্তু পঞ্চম লাইনে কিন্তু অনেকগুলো বেড়ে গেছে। কেন বাড়লো? ওই যে চক্রবৃদ্ধি। এরপরের যে পদ্ধতি সেটাকে আমরা বলি হচ্ছে বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। তো ডিসকাউন্টিংটা মানে কি, এটাকে বলে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া। বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া তার মানে আমি ভবিষ্যতে ধরো 10 লাখ টাকা পেতে চাই, তাহলে এই ভবিষ্যতে আমি 10 লাখ টাকা পেতে চাই, সেটা পেতে গেলে আমার বর্তমানে আমি কত টাকা পাবো। তার মানে ভবিষ্যতের থেকে আমি বর্তমান মূল্যে আসতে চাইলে এই যে চক্রবৃদ্ধির সময় যে পরিমাণ টাকা আমার প্রতি বছরে বৃদ্ধি পায় সেই টাকাটা আস্তে আস্তে কী করতে হবে, আমার কমাতে হবে। তাহলে কমাতেই কিন্তু আমি আস্তে আস্তে একটা সময় এসে বর্তমান মূল্যে আসতে পারবো। কারণ ওই যে চক্রবৃদ্ধির সময় কিন্তু আমরা বলেছিলাম যে আস্তে আস্তে কী পাবে, বৃদ্ধি পাবে তোমার টাকাটা। তাহলে যদি আমি তার বিপরীতটা করতে চাই, বর্তমান মূল্যটা বের করতে চাই, তাহলে আমার যে চক্রবৃদ্ধি হয়ে যে টাকাটা বাড়লো সেটাকে আমার কী করতে হবে, প্রতি বছরে আবার কমাতে হবে। চিত্রটি দ্বারা একটু বোঝার চেষ্টা করো যে তোমার উদ্দেশ্য তুমি একটা বাড়ি বানাবা, তাই না? তাহলে বাড়ি তুমি বানাবা, তো এখন বাড়ি বানাইতে গেলে তুমি বাড়ি বানাইছো, ধরো বানানোর পরে তোমার এখন ইচ্ছা হচ্ছে বাড়িটার ফাঁকা জায়গাটাই কীরকম ছিল, বাড়ি যদি না থাকতো তাহলে ওই জায়গাটা কেমন দেখাতো। তাহলে তোমার কি করতে হবে, বাড়িটা আবার তোমার খুলতে হবে। এখানে দেখো বাড়ি কিন্তু খুলতেছে আবার, মানে বাড়িটা আগের পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছে। তার মানে কি, আস্তে আস্তে কমাচ্ছে বাড়ির যে আসবাব বলো আর যেটাই বলো যা যা আছে সবগুলো আস্তে আস্তে খুলে আবার কি করবে, সেই প্রথম পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে। তার মানে বাট্টাকরণ বলতে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো আশা করি এই দুটো পদ্ধতি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো, কারণ এই দুটো পদ্ধতির মাধ্যমেই আমরা অঙ্কগুলো করবো, একটা চক্রবৃদ্ধি আর একটা হচ্ছে বাট্টাকরণ, কম্পাউন্ডিং এবং ডিসকাউন্টিং। এরপরে তোমাদের সুদের হার দেওয়া থাকবে অঙ্কে, যে সুদের হারটা কি। তো সুদের হার বলতে আমরা সাধারণত যা বুঝি, তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নিলে তার জন্য যে চার্জ পরিশোধ করতে হয় সাধারণভাবে তাকে সুদ নামে অভিহিত করা হয়। অর্থাৎ শতকরা হারে প্রকাশিত এই চার্জই হচ্ছে সুদ হার। তার মানে আমার যে বর্তমানের টাকাটা ভবিষ্যতে এত টাকা বাড়বে, সে বাড়ার পরিমাণটা প্রতি মাসে কীরকম হতে পারে, সেইটা দুইভাবে দিতে পারে। একটা হচ্ছে সরল সুদ, আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধিকরণ সুদ। তো এই সরল সুদটা কি, সরল সুদ আসলে সমান, প্রতি বছরেই সমান আকারে তোমার সুদ দিতে থাকবে। সে ধরো তোমার সরল সুদ মানে হচ্ছে 10% বলা আছে, প্রতি 100 টাকাতে 10 টাকা তোমাকে সুদ দিবে, সে প্রতি বছরেই কিন্তু এই 10 টাকা করেই সুদ দিবে, এর কমও বেশি হবে না, মানে কম হবে না বেশিও হবে না। তো এটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল, মানে সাধারণ। আর কম্পাউন্ডটা কি, কম্পাউন্ড হচ্ছে যে পরিমাণ সুদ 1 বছরে হবে সেই সুদটা তোমার আসল টাকার সাথে যোগ হয়ে তার উপর আবার সুদ ধরতে হবে। তার মানে প্রতি বছরে এটার পরিমাণ একরকম হবে না। সিম্পল সুদের ক্ষেত্রে প্রতি বছরে এক হবে, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে প্রতি বছর এক হবে না, প্রতিবারই চেঞ্জ হতে থাকবে, মানে পরিবর্তন হয়ে বাড়তে থাকবে। তো এই দুই প্রকার সুদহার আমাদের আছে, একটা হচ্ছে সরল সুদহার আর একটা হচ্ছে মিশ্র বা চক্রবৃদ্ধি সুদহার। এগুলোর সংখ্যা কিন্তু আমাদের জানা দরকার, কারণ এইগুলো আমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে আসার মতো।
এরপরে আমরা দুইটা সূত্র সম্পর্কে জানবো। এটা আসলে তোমাদের বইয়ে অঙ্ক নাই এটার, কিন্তু আমাদের একটু জেনে রাখলে ভালো হবে। একটা হচ্ছে রুল 72 আর একটা হচ্ছে রুল 69। তো এখানে রুল 72 যেটা বলে 72 যেটা রুল, সেটা এখানে বলা হয় যে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে সুদে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করাকে রুল 72 বলে। তার মানে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছর, মানে তুমি টাকাটা বিনিয়োগ করছো, সেই বিনিয়োগকৃত টাকাটা কত বছরের মধ্যে তোমার দ্বিগুণ হবে সেটা নির্ণয় করা, বছর নির্ণয় করা। আবার কত পার্সেন্ট সুদ হারে দ্বিগুণ হবে, মানে কত পার্সেন্ট হারে সুদ নিলে তোমার এটা দ্বিগুণ হবে সেটা বের করা। তাহলে কত বছরে দ্বিগুণ হবে, আর একটা হচ্ছে কত পার্সেন্ট সুদ হারে তোমার দ্বিগুণ হবে। দুইটাই কিন্তু একই, কিন্তু 69-এর ক্ষেত্রে একটু সূত্রটা শুধু আলাদা আছে, কিন্তু দুটার ধারণা কিন্তু একই রকম। তোমরা শুধু এটার সূত্রটা মনে রাখবা, আর হচ্ছে সংজ্ঞাটা কাকে বলে এই জিনিসটা মনে রাখলেই তোমাদের আর এই নবম দশম শ্রেণীতে এটার উপর খুব একটা অঙ্ক নেই। তবে যখন আমরা ইন্টারে যাব তখন কিন্তু এইগুলোর ব্যবহার আছে। তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই করব। সামনের ক্লাসে, আগামী ক্লাসে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সূত্র সহ সেগুলো আলোচনা করব। আশা করছি তোমাদের আজকের ক্লাস একটু হলেও বুঝতে পেরেছো, কারণ অঙ্কে যাওয়ার আগে, গাণিতিক সমস্যাতে যাওয়ার আগে কিন্তু তোমার এই তত্ত্বীয় বিষয়গুলো, থিওরিটিক্যাল বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি। কারণ আমরা যখন গাণিতিক সমস্যাতে যাব সেখানে কিন্তু সিদ্ধান্ত দিতে হবে। তো সিদ্ধান্ত দিতে গেলে কিন্তু আমাদের এই জিনিসটা খুবই দরকার যে তুমি ওই বিষয় সম্পর্কে কতটুকু ধারণা নিলে, কারণ ওই ধারণার উপরই কিন্তু তুমি সিদ্ধান্ত দিতে পারবে। তো আজকে ক্লাস এ পর্যন্তই। সবার